আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় শক্ত কোনো কিছুর আঘাতে আমাদের দাঁত ভেঙে যেতে পারে। দেখা যায় যে আমরা যখন খাবার খাই, খাবারের মধ্যে অনেক সময় দেখা যায় পাথর থাকে, অথবা খাবারের মধ্যে অনেক সময় হাড়ের যে কণা, এই হাড়ের কণা থাকতে পারে, এবং যখন আমরা মাস্টিকেশন করি তখন দেখা যায় যে দাঁতের গায়ে আঘাত লেগে দাঁতটি ভেঙে যেতে পারে। আবার অনেক সময় টিউবওয়েলের যে হাতলের আঘাতে আমাদের দাঁতটি ভেঙে যেতে পারে। অনেক সময় খেলাধুলা করতে গেলে দাঁতের কোনো একটা অংশ ভেঙে যেতে পারে। আবার ছোট শিশুরা যখন গাছ বেয়ে গাছের উপরে উঠে অনেক সময় পড়ে গিয়ে দাঁতের কোনো একটা অংশ ফ্র্যাকচার বা ভেঙে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে সাধারণত বাইক অ্যাক্সিডেন্ট বা কোনো ধরনের দুর্ঘটনা অথবা মারামারি করতে গিয়ে দেখা যায় যে দাঁতের কোনো একটা অংশ ফ্র্যাকচার বা ভেঙে যেতে পারে। যদি আপনার দাঁতের এরকম কোনো একটা অংশ ভেঙে যায়, তাহলে বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থায় ভয়ের কোনো কারণ নেই, কারণ বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে। প্রথমত বলে রাখি, যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আপনি আপনার যে নিকটস্থ সরকার অনুমোদিত বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক, তার শরণাপন্ন হবেন। তিনি প্রথমত হচ্ছে আপনার ওই দাঁতের একটা এক্স রে নেবেন। এক্স রে নেওয়ার পর তিনি সিদ্ধান্ত নেবেন যে আপনার এই দাঁতের সাধারণত কী চিকিৎসা করতে হবে। আমাদের দাঁতে সাধারণত তিনটা লেয়ার থাকে। সবচেয়ে বাইরের যে অংশটা, শক্ত অংশটা, সেটা হচ্ছে এনামেল। এরপর অংশটা থাকে হচ্ছে ডেন্টিন, এবং সবচেয়ে ভেতরে যে অংশটা থাকে এটা হচ্ছে পাল্প বা রক্তনালী। তো দেখা যায় যদি কোনো কিছুর আঘাতে শুধুমাত্র বাইরের অংশটা, অর্থাৎ এনামেল অংশটা ক্ষতিগ্রস্ত হয়, এবং এই সাধারণত ক্ষতিগ্রস্তটা বা আঘাতটা যদি অনেক বেশি মেজর আকারের না হয়, সেক্ষেত্রে আমাদের ডেন্টিস্ট্রিতে এক ধরনের ফিলিং রয়েছে, লাইট কিউর কম্পোজিট ফিলিং, বা হচ্ছে আমরা বলে থাকি লেজার ফিলিং। এই লেজার ফিলিংটা করলেই সাধারণত হয়ে যায়, এবং দাঁতের কালারের সাথে এত সুন্দরভাবে সামঞ্জস্য হয় যে পেশেন্ট নিজেও দেখে সাধারণত আলাদা করতে পারে না যে অংশটা ফ্র্যাকচার ছিল, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসে। যদি দেখা যায় অনেক সময় যে এই ফ্র্যাকচারটা সাধারণত এনামেল এবং ডেন্টিন ভেদ করে গিয়ে ভিতরে রক্তনালীকে আঘাতপ্রাপ্ত করেছে বা রক্তনালীকে টাচ করেছে, সেক্ষেত্রে আমাদের এই ফিলিংটা আসলে তখন আর পসিবল হয় না। তখন দেখা যায় আমরা রুট ক্যানেলের মতো জটিল চিকিৎসায় যেতে হয়। রুট ক্যানেল করার পর সাধারণত আমরা ওই দাঁতটা যেন আগের অবস্থায় ফিরে আসে, এজন্য আমরা সাধারণত ক্যাপ করে থাকি। ক্যাপের মধ্যে বর্তমানে যদি সামনের দাঁত হয়ে থাকে তাহলে আমরা সাজেস্ট করে থাকি জিরকোনিয়া, যেটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডে সবচেয়ে অ্যাস্থেটিক এবং সবচেয়ে বেস্ট বলা হয়ে থাকে। এটা মেটালের চাইতেও 3 গুণ বেশি হার্ড, এবং যদি আমরা অ্যাস্থেটিক্যালি অর্থাৎ সৌন্দর্যের দিক দিয়ে চিন্তা করি, অন্যান্য যত ধরনের ক্রাউন আছে সবচেয়ে সুন্দর ক্রাউন হচ্ছে এটা। তো সামনের দাঁতের ক্ষেত্রে সাধারণত দেখা যায় আমরা এই জিরকোনিয়া ক্যাপটা সাজেস্ট করে থাকি। অর্থাৎ রুট ক্যানেল করে ক্যাপ করলে দেখা যায় দাঁতটি আগের অবস্থায় ফিরে আসে। অনেক সময় এরকম দেখা যায় যে দাঁতটি ফ্র্যাকচার এমনভাবে হয়েছে, দাঁতের গোড়ার অংশটা ফ্র্যাকচার হয়েছে এবং এই দাঁতটি রুট ক্যানেল করেও রাখা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে আমরা ওই জায়গা থেকে দাঁতটা প্রথমে এক্সট্রাকশন করি, এবং পরবর্তীতে ওই জায়গাটা যাতে খালি না থাকে, বর্তমান আধুনিক চিকিৎসা ব্যবস্থায় সবচেয়ে মিসিং টুথের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে ডেন্টাল ইমপ্লান্ট। আমরা ওখানে ইমপ্লান্ট ট্রিটমেন্ট করতে পারি। সেক্ষেত্রে পাশের যে দুটো দাঁত, ওই দুটো দাঁতের সাপোর্ট নিতে হয় না, কেটে ছোট করতে হয় না, এবং একটা সময় গিয়ে যখন, যদিও এটা একটা লং প্রসিডিওর, অর্থাৎ 5 থেকে 6 মাস সাধারণত এই ইমপ্লান্ট প্রসিডিওর কমপ্লিট করতে সময় লাগে, কিন্তু 5 থেকে 6 মাস পর পেশেন্ট সাধারণত নিজেই বুঝতে পারে না যে এখানে আমার একটা দাঁত মিসিং ছিল, এবং এটা ট্রিটমেন্টের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে। অনেকেই দেখা যায় যে আর্থিকভাবে সাধারণত ততটা সচ্ছল না, তাদের ক্ষেত্রে দেখা যায় আমরা ডেন্টাল ব্রিজের মতো আধুনিক চিকিৎসা করে থাকি, অর্থাৎ পাশের দুইটা দাঁতের সাপোর্ট নিয়ে দেন হচ্ছে আমরা ওই মিসিং যে জায়গাটা, ওই জায়গাটা প্রতিস্থাপন করে থাকি। এটাও আমাদের দেশে অনেক বেশি জনপ্রিয়, এবং দেখা যায় 100 জনে সাধারণত 90 থেকে 95% মানুষ অনেক সময় ডেন্টাল ব্রিজ করে থাকেন। আর সাধারণত আরেকটা কথা বলে রাখি, অনেকেই অনেক সময় এই আঘাতপ্রাপ্ত হওয়ার পর দেখা যায় অনেক সময় ব্যথা থাকে না। তো ব্যথা না থাকার কারণে তিনি আর চিকিৎসকের শরণাপন্ন হন না। সেক্ষেত্রে দেখা যায় 6 মাস, 1 বছর বা 2 বছর পর দাঁতের যে কালারটা, এই কালারটা আস্তে আস্তে পরিবর্তন হতে থাকে, এবং এই কালারটা পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে দাঁতের ভিতরের যে রক্তনালী বা পাল্প, এই পাল্পটা আস্তে আস্তে ইনফেক্টেড হয়েছে, এবং দাঁতের গোড়ায় দেখা যায় এক ধরনের ইনফেকশন ডেভেলপ করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ইনফেকশন থেকে রেডিকুলার সিস্ট নামে এক ধরনের সিস্ট ডেভেলপ করে থাকে, যার কারণে দাঁতটা আস্তে আস্তে তার রং পরিবর্তন করে, অর্থাৎ ইয়োলিশ বা একটা কালো ভাব ধারণ করে থাকে। তো এক্ষেত্রে দেখা যায় যে যেহেতু আনট্রিটেড দাঁতটা রয়েছে, তখন গিয়ে যদি আমরা দেখা যায় 1 থেকে 2 বছর পরে গিয়ে চিকিৎসা করতে চাই, তখন ওই যে সিস্টটা ফর্মেশন হয়েছে, ওই সিস্টের জন্য সিস্ট ইনোকুলেশন বা মার্সুপিয়ালাইজেশন করতে হয়, এবং দাঁতের জন্য আবার আরসিটি করতে হয়। অর্থাৎ সময়ে যেমন বেশি প্রয়োজন, এবং অর্থের দেখা যায় যে একটা ক্ষতি হয়ে যায় যদি আমরা এই ট্রমাটাইজ হওয়ার পর খুব বেশি দেরি করে ফেলি। অনেক সময় সিস্টটা এত বড় আকার ধারণ করে যে পাশের দাঁতগুলোও অনেক সময় ক্ষতিগ্রস্ত করে ফেলে। তো দেখা যায় যে আমরা যদি কোনো দাঁত ট্রমাটাইজ হয়, আঘাতপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে খুব বেশি দেরি না করে নিকটস্থ বিডিএস ডিগ্রিধারী চিকিৎসকের কাছে গিয়ে অন্তত একটা এক্স রে করে কনফার্ম হবো যে সাধারণত আমার এই দাঁত নিয়ে আসলে ভয়ের কোনো কিছু আছে কিনা। তো যদি আপনার বা আপনার নিকটস্থ এরকম কারো হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে
তার নিকটস্থ যে সরকার অনুমোদিত বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক তার কাছে গিয়ে অন্তত একটা এক্স-রে করে এনশিওর হতে বলবেন যে এটা সাধারণত দাঁতের কোন ধরনের চিকিৎসা লাগবে এবং চিকিৎসা যত আর্লি পসিবল এটা নিয়ে নেওয়ার জন্য। ভালো থাকবেন।